দেখো, আমরা আমাদের যে প্রেজেন্টেশন মোডে যেটা আছে দেখতেই পাচ্ছি, ভাইগটস্কির সামাজিক এবং সাংস্কৃতিক তত্ত্ব। যদিও এই তত্ত্বটিকে আমরা সামাজিক নির্মিতিবাদ তত্ত্বও বলে থাকি। নির্মিতিবাদ কি, সামাজিক নির্মিতিবাদ কি, কেন স্যার আপনি সোশ্যাল কালচারাল থিওরি লিখেছেন, আমরা প্রত্যেকটা বিষয়ে আসব। আগে নির্মিতিবাদ বিষয়টা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে যে নির্মিতিবাদ কাকে বলবো। নির্মিতিবাদ বলতে আমরা বুঝে থাকি যেখানে কোনো কিছু যে শেখা বা জানাটা তৈরি হচ্ছে কোথা থেকে, তোমার প্রজ্ঞা থেকে। তোমার নিজস্ব যে প্রজ্ঞা বা জ্ঞান, সেইখান থেকেই কিন্তু তুমি তোমার বিভিন্ন ধরনের তথ্যগুলো পেয়ে থাকো বা জেনে থাকো। অর্থাৎ আমরা পরিবেশ থেকে, আমি পরিবেশ কি বিষয়টা বলেছিলাম, এখানে কিন্তু আমাদের চারপাশে যা কিছু আছে সব পরিবেশের অংশ নয়। আমাদের চারপাশে যা কিছু আছে, যাদের সঙ্গে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়া করি, তাহলে সেই পরিবেশ থেকে বিভিন্ন রকমের যে তথ্য আমরা পাচ্ছি, তাকে প্রক্রিয়া করে আমাদের মধ্যে প্রজ্ঞা বা জ্ঞানের সৃষ্টি করছি। এবং প্রত্যেকটি ব্যক্তির এই প্রজ্ঞা নির্মাণ কিন্তু পৃথক। কেন পৃথক? দেখো, আমি যদি তোমাদেরকে আজকে ভাইগটস্কির তথ্য পড়িয়ে থাকি, তোমরা কিন্তু 40 জন কি 50 জন যতজন সদস্য আছো, প্রত্যেকেই কিন্তু আমার এই তথ্যটাকে তোমাদের প্রজ্ঞা অনুযায়ী, তোমাদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিজের মতো করে তার একটা সারাংশ বের করবে, যে নিজের মধ্যে সেটাকে আস্তে আস্তে আত্মকরণ করার চেষ্টা করবে। অর্থাৎ পরিবেশে বিভিন্ন রকম তথ্য ছড়িয়ে থাকলেও ব্যক্তি নিজের যে দক্ষতা রয়েছে, তার যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে, তার ভিত্তিতে নিজের মতো করে তথ্যের প্রক্রিয়াকরণ করে প্রজ্ঞা নির্মাণ করে। এই মতবাদটাই হচ্ছে নির্মিতিবাদ। মানে পরিবেশ থেকে পাওয়া তথ্যকে আমি বা কোনো ব্যক্তি নিজের যে দক্ষতা বা নিজের মতো করে তাকে যখন আমরা নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করছি, নিজের মধ্যে নিজের প্রজ্ঞার বিকাশ করার চেষ্টা করছি, এই মতবাদটাকেই আমরা বলছি নির্মিতিবাদ। দেখো, উদাহরণ হিসেবে আমি একটা বলেছি, কোনো একজন শিক্ষক ক্লাসরুমের মধ্যে 40টা বাচ্চাকেই একই জিনিস তো পড়াচ্ছে, কারণ 40 জনেই শুনছে তার পড়া বা ওনার পড়া। এই 40 জনেই কিন্তু তাদের মতো করে বিষয়টাকে জানছে। তাদের যে আগের যে প্রজ্ঞা ছিল বা বর্তমান প্রজ্ঞা, তার সঙ্গে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণের দ্বারা জ্ঞান অর্জন করছে। তাহলে সামাজিক নির্মিতিবাদটা কি? দেখো, কোনো একটা শিশু কখনোই সবসময় সে তার প্রজ্ঞার বিকাশের মাধ্যমে শিখছে, এটাকে কিন্তু ভাইগটস্কি সেই রকম ভাবে বলছেন না। উনি বলছেন আমরা সমাজের মধ্যে বিভিন্ন রকম মানুষের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করি, সেই মানুষের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে সমাজের যে উপাদান রয়েছে, ক্রিয়াকলাপ রয়েছে, এগুলো আমার যে প্রজ্ঞা নির্মাণের ক্ষেত্রে বা আমার যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। তাহলে সামাজিক উপাদান যখন শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে বা প্রজ্ঞা নির্মাণের ক্ষেত্রে বা তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা যে মতবাদে বলা হচ্ছে, তাকে কিন্তু আমরা সামাজিক নির্মিতিবাদ বলবো। তাহলে সামাজিক নির্মিতিবাদ সমাজের মধ্যে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া, কালচারাল যে এলিমেন্ট গুলো আছে সেইগুলো,
এবং বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপগুলো আছে, এইগুলো কোনো একটি শিশুর জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই মতবাদটিকেই আমরা বলছি সামাজিক নির্মিতিবাদ। এরপরে আমাদেরকে জানতে হবে এই ভাইগটস্কির যে সামাজিক নির্মিতিবাদ বা সামাজিক সাংস্কৃতিক যে তত্ত্ব, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি। দেখো, একদম প্রথমের দিকে আমরা পড়িয়েছিলাম কগনিটিভ ডেভেলপমেন্ট বাই জিন পিয়াজে, অর্থাৎ পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের বিকাশ। ওই পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের বিকাশে আমরা কিন্তু বিভিন্ন স্তর পেয়েছিলাম, কনভেনশনাল, প্রি কনভেনশনাল, সেন্সরি মোটর, ফর্মাল কনভেনশন, এগুলো সব আমরা পেয়েছিলাম। কিন্তু এইখানে সেরকম কোনো স্তর পাবো না। আমরা এখানে কোনো একটি শিশুর প্রজ্ঞা বিকাশের ক্ষেত্রে তার যে সমাজের বিভিন্ন উপাদানগুলো বিশেষ গুরুত্ব আরোপ করেছে, সেইগুলোর উপরেই কিন্তু লক্ষ্য করব। খুব আমাদের দুঃখের বিষয়, এই ভাইগটস্কি খুব অল্প দিনই বেঁচে ছিলেন। তিনি 10 বছর যাবত এই সামাজিক এবং সাংস্কৃতিক যে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছে, তার মতবাদকে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য। পরবর্তীকালে তিনি ততটা গ্রহণযোগ্য পাননি প্রথমের দিকে, পরের দিকে তিনি তার গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষটি 37 বছরে কিন্তু মারা যায়। এরকম অনেক মানুষ, আমরা যদি সুকান্ত ভট্টাচার্যের কথা শুনি, উনি এমনই কবিতার গুরু ছিলেন। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে আমি যে নৌকা দিয়ে হয়তো যাচ্ছি, সুকান্ত ভট্টাচার্য বেঁচে থাকলে সেই নৌকোর বাতাসই থাকতো না। মানে পাল তোলা নৌকো তখন ছিল, তো নৌকোর বাতাস না থাকলে নৌকো চলতে পারবে না। তেমনি ভাইগটস্কি এই সামাজিক এবং সাংস্কৃতিক তত্ত্ব সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে পারত, তাহলে কিন্তু আমাদের এই সামাজিক এবং সাংস্কৃতিক তত্ত্ব বা সামাজিক নির্মিতিবাদ এটা আরো কংক্রিট হতো। কিন্তু এনার তত্ত্ব যখন পরবর্তীকালে প্রকাশ পায়, যতটাই করে গেছেন সেটা কিন্তু বিভিন্ন বিজ্ঞানী মহলে সমাদৃত হয়। ওনার বক্তব্যকে আমরা মেজরলি 4টা ভাগে ভাগ করি, কিছু কিছু বই 5টা দিয়েছে, আমি সেটাও একটু বলে দেব। একটা আছে, প্রথমটা হচ্ছে অন্তঃস্থীকরণ, যেটাকে আমরা নর্মালি বলতে ইন্টারনালাইজেশন, মানে কোনো বিষয়গুলো কিভাবে আমরা শিখছি সেটা আসবো পরে, সমাজের মধ্যে কিভাবে শিখছি। তারপরে আছে সন্নিহিত বিকাশের সীমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম প্রত্যেকটা পরীক্ষার জন্য। কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অনেকে জোন অফ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট বলে, জেডপিডি। বিষয়টা কি আসবো অবশ্যই। আর কি? প্রয়োজনীয় সাহায্য। দেখবে তোমাদেরকে পড়ার সময় আমি কিছু ক্লু দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে বলি যে এটা এটা দেখো, বলার চেষ্টা করো বলার, কিন্তু আমি বলি না, তোমরা ওই ক্লু থেকে খোঁজার চেষ্টা করো। এইটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং বা প্রয়োজনীয় সাহায্য। এটিও ওনার তত্ত্বের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি কি? ভাষা এবং চিন্তন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং থট। যেহেতু শিশু সমাজের মধ্যে শিখছে, তাই ভাষা এবং চিন্তন তার শিক্ষার ক্ষেত্রে বা তার প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে বা তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই ভাষা এবং চিন্তার বিকাশ কিন্তু গুরুত্বপূর্ণ। যদিও প্রথমের দিকে এটা আলাদা আলাদা হলেও পরবর্তীকালে কিন্তু একসঙ্গে মিশে যায়। আরেকটি ছিল মোর নলেজেবল আদার, MKO। এটা বলবো তত্ত্বের শেষেই বলবো। অর্থাৎ যেখানে একজন অভিজ্ঞ যে ব্যক্তি, অর্থাৎ সেটা শিক্ষক হতে পারে, পিতামাতা হতে পারে, অথবা পিয়ার গ্রুপের কোনো সদস্য হতে পারে। আমার এরকম অনেক তথ্য স্যারদের থেকে, আমি আমার বন্ধুদের কাছ থেকে জেনেছি, এরকম প্রত্যেকের জীবনেই আছে। তো ওই বন্ধুও কিন্তু ওই ব্যক্তি বা ওই শিশুর জীবনে বা ওই স্টুডেন্টের জীবনে কিন্তু MKO।
মোর নলেজেবল আদার। এরপরে আমরা তত্ত্বের এক একটা পার্টে আসি। প্রথমেই দেখো যেটা অন্তঃস্থীকরণ যে বিষয়টা বলছিলাম, অর্থাৎ ভাইগটস্কি বলছেন প্রত্যেকটা শিশুর এই যে প্রজ্ঞার বিকাশ বা তার যে জ্ঞান অর্জনের বিষয়টা, সে তার সামাজিক যে উপাদান বা মিথস্ক্রিয়াগুলো আছে তার ওপরেই কিন্তু নির্ভর করে। আমরা ভাষা বিকাশের সময় জেনেছিলাম একটা শিশুর ভাষা বিকাশের প্রথমেই কিন্তু তার মা বাবা বা পরিবারের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। একই রকম ভাইগটস্কি বলছেন কোন একটি শিশুর প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে অবশ্যই তার সামাজিক যে কালচারাল যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর কি বলছেন উনি, বলছেন পরিবেশের যে বিভিন্ন রকমের আমাদের পরিবেশ রয়েছে, সামাজিক পরিবেশের যে বিভিন্ন রকম দিকগুলো রয়েছে, হতে পারে আমাদের মা বাবা অর্থাৎ পরিবার, হতে পারে আমাদের বিদ্যালয়, হতে পারে আমাদের গ্রামের চারিদিক। এই পরিবেশে মধ্যে থেকেই ব্যক্তি কিন্তু বিভিন্ন ধরনের তথ্যকে নিজের মধ্যে আনার চেষ্টা করে। কেমন ভাবে আনে? দুটো পদ্ধতির দ্বারা। আমি সোশ্যালাইজেশন পড়ার সময় বলেছিলাম, এখানে তারই কিছু ভাবটাকে তুলে ধরেছেন। শিশুরা বিভিন্ন পরিবেশে এবং পরিস্থিতিতে অন্যদের আচরণকে পর্যবেক্ষণ করে এবং সেগুলোকে অনুকরণ করার চেষ্টা করে। একটা কথা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, প্রত্যেকটি শিশু তার শিক্ষক শিক্ষিকাদেরকে পুরো গিলে খায়, এই কথাটা বলেছিলাম। কারণ ওনার চাল চলন, কথা বলার ভঙ্গিমা, ওনার গেস্টার পশ্চার, চুলের বিভিন্ন রকম যে স্টাইল, প্রত্যেকটাকেই ফলো করে। তেমনি আমাদের শিশুরা বিভিন্ন রকম পরিবেশে বিভিন্ন মানুষদের যে আচার আচরণ সেগুলোকে দেখে এবং সেগুলোকে অনুকরণ করার চেষ্টা করে। এইভাবেও কিন্তু তার প্রজ্ঞার বিকাশ হয়। অর্থাৎ আমরা প্রথমে দেখি, তারপরে অনুকরণ করি। যেমন আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, একটি বাচ্চা যদি ছুটে এসে দেওয়ালে লাথি মারে, ছোট বাচ্চাটি কিন্তু মারবেই মারবে, কারণ সে কি জানে দাদা মেরেছে মানে আমাকেও মারতে হবে, অনুকরণ করে শিখছে। এই ঘটনা কিন্তু প্রত্যেকটি বাড়িতে ঘটে। শিশুরা দেখে তারপরে সেটাকে অনুকরণ করে শেখে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অন্তঃস্থীকরণের মধ্যে পড়ছে। আরেকটা কি, যে প্রথমে যে দেখে শিখছে এমনটা নয়, যখন আরেকটু বড় হয় শিশু, একে অপরের মধ্যে ভাবের আদান প্রদান হয়। যেমন প্রথমেই যখন আমরা কোনো কিছু সম্পর্কে পড়া শুরু করলাম, নিজেদের মধ্যে একটা ভাবের আদান প্রদান করছিলাম। তোমরা কিছু প্রশ্ন করছিলে, আমি তার কিছু উত্তর দিচ্ছিলাম, আবার তোমরা প্রত্যুত্তরে আমার কাছে আরো কিছু জানতে চাইছিলে। অর্থাৎ তোমাদের যে প্রজ্ঞার বিকাশ বা জ্ঞানের বিকাশ এখানে কিন্তু বিভিন্ন রকম ভাব বিনিময়ের মধ্যে হচ্ছে। তাহলে অন্তঃস্থীকরণের ক্ষেত্রে দ্বিতীয় ধাপে কি হচ্ছে, যে সমাজের বিভিন্ন মানুষদের সঙ্গে সেটা ভাব বিনিময় হতে পারে, ভাষা ব্যবহার হতে পারে, এর মাধ্যমে কিন্তু বাচ্চারা শিখে। বিশেষ করে এই সময় সমবয়স্কদের কাছ থেকে আমরা কিন্তু শেখার চেষ্টা করি, প্রচুর শেখার চেষ্টা করি। আমার বন্ধু করেছে মানে আমাকে করতে হবেই, এই ঘটনা কিন্তু আছে। আমার ছোটবেলার খুব মজার মজার ইন্টারেস্টিং কিছু কিছু বিষয় মনে পড়ছে, সেই বন্ধুগুলোর সঙ্গে কথা হয় না, কষ্ট লাগে। এতটাই ভালো বন্ধুত্ব, তাকে ইনজেকশন দিয়েছে জ্বরের জন্য, আমাকে দিতে হবে, ডাক্তার কোনো মতে দিবেনি, আমার বক্তব্য আমাকে দিতে হবে, কারণ আমার বন্ধুকে দিয়েছে মানে আমাকেও দিতে হবে। এই যে তাদের বন্ধু বা সমবয়স্কদের সঙ্গে বিভিন্ন রকমের ভাবের আদান প্রদান হয়, এর মাধ্যমে কিন্তু তথ্যের আদান প্রদান হয় এবং শিশুর প্রজ্ঞার বিকাশ ঘটে। তাহলে এর যে চারটা ধারণার মধ্যে অন্তঃস্থীকরণের দুটো পার্ট দেখলাম, একটা প্রথমে অনুকরণ করে
অর্থাৎ দেখে তারপরে অনুকরণ করে। দ্বিতীয়তে বললাম যে নিজেদের মধ্যে, সেটা বড় হোক সমবয়স্ক হোক, বেশি সমবয়স্কদের সঙ্গে হয়, আমরা বেশি বড়দের সঙ্গে কথা বলতে চাই না, কারণ আমাদেরকে মেরে পিটে ভাগিয়ে দেয়, ঠিক আছে, ওই জন্য আমরা বেশি বলি না। তো আমরা সমবয়স্কদের সঙ্গে কিন্তু আমাদের ভাবের আদান প্রদান করি। এর থাকে কি হচ্ছে, শিশু তার মধ্যে সামাজিক যে গুণগুলো সেগুলো তার বিকাশ ঘটাচ্ছে এবং তার প্রজ্ঞারও বিকাশ ঘটাচ্ছে। 2 নাম্বার যে টপিকটা, সেটা হচ্ছে সন্নিহিত বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমেটাল ডেভেলপমেন্ট অথবা জোন অফ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, আমি বারে বারে বলছি, স্ক্যাফোল্ডিং অ্যান্ড জোন অফ প্রক্সিমেটাল ডেভেলপমেন্ট ভাইগটস্কির তত্ত্বে খুব ইম্পর্টেন্ট। তো ভাইগটস কি এই সন্নিহিত বিকাশের ধারণাটা দিতে গিয়ে 3 ধরনের সমস্যার কথা বলেছে। একটা সমস্যা, ব্যক্তি নিজেই সেই সমস্যা সমাধান করতে পারবে। দ্বিতীয় সমস্যা, ব্যক্তি সেই সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু কেউ যদি তাকে একটু সাহায্য করে সে পেরে যায়। আর 3 নম্বর সমস্যা, যেই সাহায্য করুক না কেন ব্যক্তি সেই সমস্যার সমাধান করতে পারে না। অর্থাৎ প্রথমের যে সমস্যা সেইটাকে কেন্দ্র করে প্রকৃত বিকাশের সীমা তৈরি হয়েছে। অর্থাৎ যেখানে কোনো শিশু তার স্বাভাবিক যে আচার আচরণ বা কার্য বা তার যে বিকাশ, তার মাধ্যমেই কিন্তু সমস্যার সমাধান করতে পারে। এর জন্য কিন্তু অপর কোনো ব্যক্তির ওপর নির্ভর করতে হচ্ছে না। যখন তাকে দক্ষ ব্যক্তির ওপর নির্ভর করতে হচ্ছে তখন কিন্তু সে দ্বিতীয় ধরনের সমস্যায় পড়ে যাচ্ছে। তাহলে প্রথম যে সমস্যা, তাকে কেন্দ্র করে প্রকৃত বিকাশের সীমা তৈরি হয়, যেটাকে আমরা জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলে থাকি। এটার জন্য বাইরের কোনো ব্যক্তির কোনো বিশেষ সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে ব্যক্তি নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে, এক্ষেত্রে অন্যের কোনো বিশেষ সাহায্যের প্রয়োজন হয় না। দ্বিতীয় আছে কি, জোন অফ প্রক্সিমোডাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এই সমস্যার ক্ষেত্রে ব্যক্তির অন্য কোনো দক্ষ ব্যক্তির থেকে তার সাহায্যের প্রয়োজন। এক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে MKO, মোর নলেজেবল আদার। অর্থাৎ দ্বিতীয় ধরনের সমস্যা, যে সমস্যা ব্যক্তি নিজে সমাধান করতে পারে না, অন্যের প্রয়োজন হয়, সেই সমস্যা সমাধানের যে ডেভেলপমেন্টটা, সেটাকে আমরা বলছি জোন অফ প্রক্সিমোডাল ডেভেলপমেন্ট। আর তৃতীয় ধরনের যে সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু ব্যক্তি নিজে পারে না, এক্ষেত্রে তাকে অন্যের একজন সাহায্য দিলেও কিন্তু সে করতে পারবে না। মানে তৃতীয় ধরনের সমস্যা, যে ক্ষেত্রে মোর নলেজেবল আদার সাহায্য করলেও সে সমস্যার সমাধান করতে পারে না, এটা কি বলে, জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের বাইরে। দেখো আমি একটা ছোট্ট ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছি। একটাতে আছে দেখো কারেন্ট নলেজ এবং স্কিল, মানে নিজের যে দক্ষতা সেটার ভিত্তিতে যখন সে কিছু করতে পারে, মানে হোয়াট দ্য চাইল্ড ক্যান ডু অন দেয়ার ওন, মানে নিজে নিজেই যে কাজগুলো করতে পারে, এই জায়গাটাকে বলছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর যে কাজগুলো যে কেউ সাহায্য করলেও পায় না, সেটাকে আমরা বলছি যে বিয়ন্ড ডেভেলপমেন্ট বা জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। এর ঠিক মাঝের অবস্থা, যেখানে একটু প্রম্পটিং দিলেই, একটু ক্লু দিলেই বাচ্চারা কিন্তু সেই কাজটা করতে পারে, যেখানে একটু ক্লু দিলেই, একটু ধরিয়ে দিলেই বাচ্চারা কিন্তু সেই কাজটা করতে পারে। তো সেই জায়গাটাকে আমরা বলছি জোন অফ প্রক্সিমোডাল ডেভেলপমেন্ট, প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এই তত্ত্বের এই 2 নাম্বার বিষয়ের ক্ষেত্রে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এন্ড জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট, এই 3টে টার্ম কিন্তু মাথায় রাখবো। একটাতে শিশু নিজে নিজেই করতে পারে,
একটাতে অন্যের একটু সাহায্য পেলে করতে পারে, একটাতে সাহায্য কেন যা কিছু করলেও ব্যক্তি বা শিশু পারে না। এবারে আমরা যাচ্ছি 3 নাম্বার যে পয়েন্টটাতে, প্রয়োজনীয় সাহায্য বা স্ক্যাফোল্ডিং। খুব ইম্পর্টেন্ট টার্ম। অর্থাৎ যখন কোনো শিশুর বা ব্যক্তির দ্বিতীয় সমস্যার মধ্যে আছে, অর্থাৎ সে পারবে তবে একটু সাহায্যের দরকার। অনেক সময় থাকে না, বাচ্চাদেরকে যদি একটু ধরিয়ে দেই সে কিন্তু পেরে যায়। যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে নয়, বাঁকে বাঁকে, ঠিক আছে। এই যে ধরিয়ে দেওয়ার পরে সে কিন্তু পরবর্তীকাল থেকে আবার পারে। তো এই যে ধরিয়ে দেওয়ার জায়গাটা বা আমি সামান্য পরিমাণ যে সাহায্য করলাম, এটাকেই বলছে স্ক্যাফোল্ডিং। কেমন ধরনের স্ক্যাফোল্ডিং হতে পারে? দেখো, আমরা গ্রীষ্মকালে ট্রেনে একটা জিনিস খাই, খুব প্রচুর লম্বা লম্বা হয়, দেখি আমরা যে হকাররা ছিলে আমাদেরকে বেশ লবণ টবণ দিয়ে দেয়, খুব মজা করে খাই। জলেরও প্রয়োজনীয়তা মেটা। এই যে একটা কিন্তু ক্লু দিচ্ছি, তোমার কিন্তু মাথায় চট করে চলে আসবে কি কিউকাম্বার বা শশার কথা স্যার বলছেন। হ্যাঁ, অবশ্যই। এই যে একটু ক্লু দিলাম, তোমাদের একটু ধরিয়ে দিলাম, এগুলোকেই আমরা বলবো স্ক্যাফোল্ডিং। শুধু কি ক্লু হতে পারেন না, উপযুক্ত উদাহরণও হতে পারে, বা উৎসাহ প্রদানকেও ক্লু বলতে পারি। দেখো তুমি পারবে, চেষ্টা করো, একটু চেষ্টা করলেই পারবে। এটাও কিন্তু এক ধরনের স্ক্যাফোল্ডিং। বাচ্চাকে তার আগ্রহ সৃষ্টি করা, তাকে উৎসাহ প্রদান করা। অথবা যেমন আমার একটি ছোট বাচ্চা আছে যাকে আমি ম্যাথ করাই, ওকে আমি দেখি কোন একটা বড় অঙ্ক যদি আমি 4টা 5টা পার্টে ডিভাইড করে দিই সে কিন্তু করতে পারে। এই যে ছোট ছোট ধাপে যখন বিভক্ত করে দিলাম তখন কিন্তু সে ওই কাজটা কিন্তু করতে পারলো। তাহলে এটা প্রক্সিমোডাল ডেভেলপমেন্ট। কিন্তু আমি যে সাহায্যটা করলাম তার অঙ্কের যে সমাধানটাকে বিভিন্ন পার্টে ভেঙে দিলাম, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। না, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটার একটা এরিয়া, আর স্ক্যাফোল্ডিং হচ্ছে যে সাহায্যের ফলে ওই এরিয়াটা তৈরি হচ্ছে। মানে একটু সাহায্য পেলেই আমি পারবো, এই যে ক্ষেত্রটা, মানে এমন কিছু প্রশ্ন একটু সাহায্য পেলেই আমি পারবো, তাহলে সেই এরিয়াটাকে আমি বলছি স্ক্যাফোল্ড, সরি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কিন্তু যে সাহায্যটা বলছি বা যে সাহায্যটা করছি, এই সাহায্যটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে একটা ক্ষেত্র বা এরিয়া। এই ছবিটার দিকে দেখলেই পাবে, একটা বাচ্চা নিজে নিজেই পাচ্ছে, একটা বাচ্চা কোনো মতেই পারছে না, আর আরেকটা জায়গা বাচ্চাকে একটু সাহায্য করলেই বাচ্চা পারবে। তাহলে ওই যে ক্ষেত্র বা এরিয়াটা, এইটা যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের এরিয়া। আর এই এরিয়াতে যে ক্লুটা বা যে উত্তরের কিছু সংকেতটা আমি দিচ্ছি, বা কোনো প্রশ্নকে আমি পাটে পাটে ভেঙে দিচ্ছি, ধাপে ধাপে সমস্যাটাকে ভেঙে দিচ্ছি, তার ফলে বাচ্চা করতে পারছে। এই যে আমি কাজটা করলাম, এই যে সাহায্যটা করলাম, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিং এর ক্ষেত্রে কি বললাম, বিভিন্ন রকমের উপযুক্ত উদাহরণ দেওয়া হতে পারে, কিছু কিছু উত্তর সংকেত দেওয়া হতে পারে, অনেক সময় উৎসাহ প্রদানকেও আমরা কিন্তু স্ক্যাফোল্ডিং বলতে পারি। অনেক সময় আমাদের দেখেছি এরকম ঘটনা ঘটে যে শিশুদেরকে একটু সাহায্য করলেই কিন্তু তারা সেই সমস্ত প্রশ্নগুলোকে করতে পারে। তবে কি স্যার, আমি কি সবসময় স্ক্যাফোল্ডিং দেব? না, সব সময় কিন্তু স্ক্যাফোল্ডিং দেওয়া চলবে না। যদি আমরা সব সময় স্ক্যাফোল্ডিং দেই তাহলে বাচ্চার যে নিজের করার দক্ষতা সেটা কিন্তু কমে যাবে। এই জন্যে তোমাদেরকে আমার একটা কথা সব দিনের জন্যই বলা, নিজের ভাই বোন হোক, নিজের সন্তান হোক, প্রত্যেককেই না এবং কয়েকটা পরে দেওয়া, এই দুটো জিনিস কিন্তু রাখবেন। একটু বায়না ধরলো চকলেট কিনবো না, কখনো দেব কখনো দেব না। বাচ্চা যেন না জানতেই পারে যে আমি কি করলে পাবো। যদি বাচ্চা জেনে যায় যে আমি কাঁদবো, স্কুল যাব না, মা চকলেট দিবে, আমি স্কুল যাব, তাকে জীবনে উইদাউট চকলেট আর স্কুল পাঠাতে পারবে না।
তাই তোমাকে মাথায় রাখতে হবে, কখনো দেব কখনো দেব না। তেমনি স্ক্যাফোল্ডিং এর ব্যাপারটাও, আমি সব সময় তাকে স্ক্যাফোল্ডিং দেব না, বা সব সময় তাকে প্রয়োজনীয় সাহায্য দেব না। আমি কি করব, কয়েক সময় তাকে দেব, যখন দেখতে পাচ্ছি তার দক্ষতা কিছুটা অর্জন হচ্ছে, আমি স্ক্যাফোল্ডিং দেওয়া বন্ধ করে দেব। সে এগিয়ে যাক, আবার যদি কখনো তার প্রয়োজন হয়, আবার তখন তাকে কিছু প্রয়োজনীয় সাহায্য বা স্ক্যাফোল্ডিং দেওয়ার চেষ্টা করব। তারপরে যে 4 নম্বর যে পয়েন্টটা আমি বলছিলাম, ভাষা এবং চিন্তন, ল্যাঙ্গুয়েজ এবং থট। দেখো, ভাষা ছাড়া বাচ্চারা কখনোই কোনো কিছু শিখতে পারবে না। এবারে প্রজ্ঞামূলক বিকাশের তো বলে অনুকরণ করে শেখে, কিন্তু শুধু অনুকরণে একটি বাচ্চার সামাজিক যে বিকাশ তা কিন্তু হবে না। কারণ কথোপকথনের মধ্য দিয়েই কিন্তু আমরা শিখি। আমরা কোনো সমস্যার মধ্যে পড়লে সেই সমস্যাকে যদি অন্যের কাছে ফেস না করতে পারি, এক্সপ্রেস না করতে পারি, আমরা সমস্যার সমাধান করতে পারবো না। তো এই ভাষা এবং আমাদের যে চিন্তন শক্তি, আমরা বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে চিন্তা করি, সেই চিন্তা শক্তি যদি আমাদের না থাকে, আমরা কিন্তু কখনোই কোনো কিছু সম্পর্কে শিখতে পারবো না। এই যে একটা বাচ্চা আকাশকে যদি না কখনো ঠিক করেই দেখে, তাকে গ্রহ, নক্ষত্র, তারা, মহাকাশ এগুলো সম্পর্কে বোঝানো সম্ভব নয়। তাকে দেখাও, তারপর তাকে চিন্তা করার সুযোগটা করে দাও। তাহলে চিন্তা থেকেই কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকম জানার ইচ্ছা জাগে। তো এই চিন্তা এবং ভাষা প্রথমের দিকে আলাদা আলাদা হলেও পরে কিন্তু বিকাশের ক্ষেত্রে এরা একসঙ্গেই কাজ করে। এখানে দুটো বিষয় খুব জানতে হবে। একটা হচ্ছে কি, আত্মকথন, অর্থাৎ যেটাকে আমরা প্রাইভেট স্পিচ বলি। দেখবে আমরাও অনেক সময় করি, অনেক ছোট ছোট বাচ্চাও করে। হয়তো সে কোনো কিছু পায়নি, নিজে নিজেই বিড়বিড় করছে, আমি এটা করলে ভালো হবে, আমি এটা করব না, আমি এটা না, এটা করব না, আমি এটা করলে মা মারে, মনে মনেই কিন্তু সে বারে বারে এই কথাগুলো বলছে। অর্থাৎ সে তার যা কিছু আচার আচরণ, যা কিছু কাজ, সেগুলোকে নিজের সঙ্গেই সে কথা বলছে। এই রকমের যে কথা বা এই রকমের যে কথোপকথন নিজের সঙ্গে, এটাকে আমরা বলছি আত্মকথন বা প্রাইভেট স্পিচ। পিঁয়াজে তার তত্ত্বে এটাকে আত্মকেন্দ্রিকতা বলেছে, কিন্তু ভাইগটস্কি সেটাকে সেরকম বলে মনে করেননি। উনি কি মনে করছেন, যে প্রত্যেকটা শিশুর এই আত্মকথন তার চিন্তা শক্তিকে বাড়ায়, আর এই চিন্তা শক্তি কিন্তু তার সবচাইতে বড় একটি অস্ত্র বা হাতিয়ার, কিসের, বিকাশের ক্ষেত্রে। আরেকটি জিনিস জানতে হবে, সকথন, যেটিকে আমরা বলি ইন্টারনাল স্পিচ বা ইনার স্পিচ। কিছু কিছু বক্তব্য বা কিছু কিছু কথা ব্যক্তিরা কিন্তু বা কোনো শিশু বাইরে প্রকাশ করতে চায় না, কিছু বক্তব্য কাউকে বলে না। যদিও এটা অনেক সময় একটা কথা প্রচলিত আছে, মেয়েদের পেটে থাকে না, থাকে। সেই কথাগুলো কি, সেগুলো হচ্ছে ইনার স্পিচ। আগেরটা প্রাইভেট স্পিচ, নিজে নিজে বলে। আর কিছু কথা সে যেগুলো বাইরে আনতে চায় না, বাইরে প্রকাশ করতে চায় না, নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করে, সেগুলোকে আমরা বলছি কি, সকথন, যেটাকে ইন্টারনাল অথবা ইনার স্পিচও আমরা বলতে পারি। এরপর আরেকটা বিষয় আমরা বলবো, যেটা আমি যদিও লিখিনি, সেটা হচ্ছে MKO, মোর নলেজেবল পারসন আদার, বা মোর নলেজেবল আদার, যেটা হোক বই না কেন। এক্ষেত্রে কি, আমি ঠিক আগের যে বিষয়টা বললাম, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যে কিছু একটা আমাকে সাহায্যের দরকার, প্রম্পটের দরকার, ক্লুর দরকার, কিছু মানে কি বলবো, অ্যাডভার্টাইজ যেগুলো করে, অনেক সময় কিছু বলে না যে এইটা এরকম ভাবে করলে তোমরা এই জিনিসগুলো করতে পারবে, তোমাকে একটু উৎসাহ দান করছে। এই বিষয়গুলি কিন্তু যিনি দিচ্ছেন, সেটা তোমার
বাবা মা হতে পারে, তোমার শিক্ষক শিক্ষিকা হতে পারে, এবং তোমার সহপাঠক বা সহপাঠিকাও হতে পারে। এরা প্রত্যেকেই তোমার কাছে কিন্তু কে? মোর নলেজেবল আদার। এরা প্রত্যেকেই তোমার কাছে মোর নলেজেবল আদার। এরপরে আমরা প্রশ্নতে আসছি। প্রত্যেকেই প্রশ্নগুলো এসএমএস অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আমি সব বিষয়গুলোকে বলার চেষ্টা করব। প্রথমে প্রশ্ন রয়েছে যেটা সিটেট 2011 সালে পড়েছে, নিচের কোন স্তরে শিশুরা তাদের বন্ধুদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকে? বয়ঃসন্ধিকাল, বয়স্ককাল, প্রাক শৈশবকাল এবং শৈশবকাল। বন্ধুপ্রীতি বা পিয়ার গ্রুপের সঙ্গে বাচ্চারা কিন্তু প্রচুর যুক্ত থাকে। কোন সময় যুক্ত থাকে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকেই ঠিক অ্যান্সার দিচ্ছ। এ বলবো, কারণ দেখো বাকি অপশন গুলো দেখো, বয়স্ক কালে বন্ধুদের সঙ্গে মিশতে খুব একটা সেরকম থাকে না। প্রাক শৈশবে তো হয় না, শৈশবেও সেরকম হয় না। আমরা এটাকে বয়ঃসন্ধিকাল বলবো, যে কালে আমরা ঘরে মিথ্যা কথা বলে বাড়ির বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম, সেটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলি। এই সময় বন্ধুর জন্য মানুষ কি নাই করতে পারে। আমার খুব মনে পড়ে, আমি যখন এই সময়ে ছিলাম, আমি আমার একটা বন্ধুর ঘরে 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দিতাম। হয়তো আধা ঘন্টা পড়া হতো, আর আধা ঘন্টা গল্প হতো, আর আধা ঘন্টা সাইকেল নিয়ে কোন দিকে ঘুরছি তার কোনো সীমা নেই। তো বয়ঃসন্ধিকালে আমরা পেয়ার গ্রুপের সঙ্গে থাকতে খুব পছন্দ করি। এরা সিটেট 2011 সালে পড়েছে। পরের প্রশ্ন দেখো, সবগুলোই কিন্তু একটু করে গুলোতে থাকবে। এরপরে যে প্রশ্নগুলো আসবে, কারণ আমি আগের যে ক্লাসগুলো একটা করে চ্যাপ্টার পড়াচ্ছিলাম, একটা চ্যাপ্টারে প্রশ্ন করাচ্ছিলাম, এখন সমস্ত প্রশ্নকে মিক্স করার চেষ্টা করছি। তখন কেউ একটু গোলানোর চেষ্টা করবে, কিন্তু প্রশ্নগুলোকে নিয়ে ভাবো, হবে। তারপরে আছে বিকাশের অর্থ কি? আমরা বৃদ্ধি এবং বিকাশ পড়েছি। প্রথমে আমি দেখতে পাচ্ছি পরিবর্তনের ক্রমোন্নতির ধারা, প্রেষণার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা, প্রেষণা ও অভিজ্ঞতার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা, পরিপূর্ণতা ও অভিজ্ঞতার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা। অনেকেই সি বলছো, অনেকেই ডি বলছো। দেখো প্রথম কথা, পরিবর্তনের ক্রমোন্নতির ধারা এটা আমরা আসছি না, শুধু প্রেষণাও আসবো না। দেখো ডিটাকে আমাদেরকে ছাড়তে হবে, কারণ এখানে পরিপূর্ণতা আছে। পরিপূর্ণতার সঙ্গে কিন্তু ডেভেলপমেন্টটা খুব একটা জড়িয়ে থাকবে না, কারণ ডেভেলপমেন্ট আমরা আজীবনের সঙ্গে সম্পর্ক আছে। এখানে মোটিভেশন এবং অভিজ্ঞতা, মানে প্রেষণা এবং অভিজ্ঞতা, এ দুটোর পরিবর্তনের যে ক্রমোন্নতির ধারা, এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেনে চলবো। সিটেটও কিন্তু অ্যান্সার হিসেবে এটাকেই নিয়েছিল 2014 সালের। কারণ এই জায়গাতে একটা জিনিস সেই জন্য আমরা পিছিয়ে যাব, সেটা হচ্ছে পরিপূর্ণতাটা। এরকম অনেক প্রশ্ন আসবে, আমাদের দুটোই উত্তর মনে হবে। আমরা যত বারে বারে এগুলো রিপিট করব, বারে বারে এগুলো সম্পর্কে ডিসকাশন করব, আমাদের আরো ক্লিয়ার হবে। আজকে ভাবছি তোমাদের নেক্সট যে ক্লাসটা বৃহস্পতিবার নিব, সেটা ওই বৃদ্ধি, বিকাশ এবং পরিপক্কতা এটা সম্পর্কে পড়াবো, তাহলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে, বিকাশের ক্ষেত্রে প্রক্সিমোডিস্টাল এবং আরেকটা আছে বিকাশের ক্ষেত্রে সেফালোকডাল, দুটোই কিন্তু আমি পড়িয়েছি এবং খুব ভালো করে লিখেও দিয়েছিল। প্রথমে প্রক্সিমোডিস্টাল, এতে বলছে মাথা থেকে পায়ের আঙুল এবং বাইরের শরীর থেকে মধ্যবর্তী অংশে। তারপরে বলছে মাথা থেকে পায়ের চেটো এবং শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে। আবার একই রকম পায়ের পা থেকে মাথা, বাইরে থেকে ভেতর, পায়ের পা থেকে মাথা, শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে। দেখো এখানে একটাই অ্যান্সার হওয়া উচিত ছিল, যে শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে। এইটা আমাদের সবচাইতে বেশি করতে হবে। আমি বলেছিলাম একটা শিশুর একদম শেষের দিকে হাতের আঙুল গঠিত হতে শুরু করে, একদম শেষের দিকে।
নাহলে আমি একটা বুঝিয়েছিলাম, যেমন আমার এখন বর্তমান যে আমাদের বাড়িতে যে বাচ্চাটা আছে, তো সে একদম ছোট পেন্সিলকে আঙুল দিয়ে ধরে না, মুঠো করে ধরে। আরো যখন পরবর্তীকাল বল, তখন সে কিন্তু আঙুল দিয়ে ধরতে পারবে। তো এক্ষেত্রে আমরা বি অপশনকে নিব 70 নাম্বার। 70 নাম্বার আমরা বি অপশনকে লিখব, মাথা থেকে পায়ের চেটোর দিকে হবে এবং শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে। আমি বলেছিলাম সেন্ট্রাল টু পেরিফেরি, এটাকে আমরা প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট বলবো। আর 69 নাম্বার প্রশ্ন সেফালোকডাল, এইটা অবশ্যই, এটা নতুন করে কিছু বলার নাই, পা থেকে মাথা, মানে সেফালো মানে শির, শির থেকে পায়ের দিকে যাচ্ছে। সেফালো, সে মানে শির, আর পা মানে মানে মাথা থেকে পায়ের দিকের যে ডেভেলপমেন্টটা, এটা পিটেট তে পড়েছিল 2011 সালে। পিটেট কি? টিচার বিএড করার জন্য একটা এক্সাম দিতে হয়, বিভিন্ন জায়গায়, রাজস্থানে আছে, সেন্ট্রাল অনেক জায়গায় আছে, তো সেই পিটেটে পড়েছিল। আর 70 নাম্বার প্রশ্নটা সিজি টেট মানে ছত্তিশগড়ের যে টেট হয় তখন পড়েছিল। তারপরের প্রশ্ন আছে 92, এটা একটা টপিক আমরা পড়িয়েছি, বংশগতি পড়িয়েছি না, পরিবেশ এবং বংশগতি। বংশগতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? এটা এইচ টেটে পড়েছে, মানে হরিয়ানা টেটে পড়েছে, 2014 সালে পড়েছে। বংশগতি শিশুর লিঙ্গ নির্ধারণ করে, এটা বলছি ভালো করে, বক্তব্যটি ভুল, ভুলটিতে গোল করবে ছোট, এরকম প্রচুর বাচ্চা কোন বক্তব্যটি ঠিক দেখে একটা অ্যান্সার করে চলে যায়, কোনটি ভুল বলেছে এটা মাথায় রাখবো, কোনটি ভুল। দ্বিতীয় কি? এটি দৈহিক গঠনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। 3, এটি যমজ সন্তান জন্মে সাহায্য করে। 4, এটির মধ্যে আগ্রহ, মনোভাব, পছন্দ, অপছন্দ, প্রক্ষোভ, এই মানসিক অবস্থা নিয়ন্ত্রিত হয়। আমি প্রত্যেকের মধ্যেই দেখছি শিশুর লিঙ্গ নির্ধারণে সাহায্য করে বংশগতি, এটা কি করে আমরা ভুল করতে পারি? শিশু কেমন হবে সেটা কিন্তু বংশগতি দ্বারাই নির্ধারণ হয়, কিন্তু শিশুটি যমজ হবে কিনা এইটা কিন্তু বংশগতি বলতে পারবে না। তোমার মায়ের যদি ক্রোমোজোম এবং তোমার বাবার ক্রোমোজোম, তার ভিত্তিতেই, বা আমার মা আমার বাবা বা কোনো শিশুরই মা বাবার ক্রোমোজোমের উপরেই তো আমাদের লিঙ্গ নির্ধারণ হয়, তাহলে বংশগতির উপর লিঙ্গ নির্ধারণ হয় না, এটা কি করে ভুল বলতে পারি? আমি আবার বলছি, প্রশ্নের বক্তব্যটি ভুল বলেছে, যমজ সন্তান হবে এটা বংশগতির কোন রকম প্রভাব নেই। আর ডি, দেখো, তোমার কোনো বিষয় সম্পর্কে আগ্রহ, পছন্দ, অপছন্দ অবশ্যই তোমার মা বাবার যে বৈশিষ্ট্য তার উপর নির্ভর করে। বাবার যে ধরনের বৈশিষ্ট্য রয়েছে, মায়ের যে ধরনের বৈশিষ্ট্য রয়েছে, অনেক না এ মায়ের মতো একটু বেশি কথা বলে, এ বাবার মতো একটু বেশি চুপচাপ থাকে, এ বাবার মতো এই ধরনের কাজগুলো করতে ভালোবাসে। অবশ্যই একটি শিশুর আগ্রহ, মনোভাব, যেমন আমাকে অনেকেই বলে যে আমি আমার পুরো বাবার মতো। কেন? আমার বাবাও খুব কম কথা বলেন এবং একটা বিষয়কে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করে। আমি শুধুমাত্র পড়ানোর সময়ই বেশি বকি, নচেত কিন্তু আমি খুব একটা বেশি বকি না, আর বেশি জায়গায় জড়ায়ও না নিজেকে। তো এক্ষেত্রে শিশুর যে আগ্রহ, মনোভাব, পছন্দ, অপছন্দ, প্রক্ষোভ, এই রিলেটেড যে মানসিক অবস্থা অবশ্যই বংশগতির সঙ্গে নির্ভর করে, বুঝতে পারলে? কিন্তু একটা মায়ের পেটে দুটো বাচ্চা হবে না একটা বাচ্চা হবে, এটা বংশগতির উপরে সম্পর্ক নয়। এখানে নাম্বার অফ যে স্পাম অথবা পরবর্তীকালে যে একটা যে কি বলো জাইগট আবার ডিভাইড হয়ে যাওয়া হয়, আমি পুরোটা জানি না, যতটুকু শুনেছি বা জানি সেই থেকে বলছি, যে একটা জাইগট ডিভাইড হয়ে দুটো হয়, আবার কখনো দুটো স্পাম আলাদা আলাদা থেকে হয়, তখন আইডেন্টিক্যাল টুইনস আর একটা কি থাকে ভুলে গেছিলাম, কোন একটা সময় পড়েছিলাম, যে যখন একটা জাইগট দুটো হয়ে যায় তখন সেটা একই রকম দেখতে হয়, দুটোই ছেলে হতে পারে বা দুটোই মেয়ে হতে পারে, একই রকম দেখতে পারে। আর যখন দুটো আলাদা আলাদা স্পাম থেকে হবে তখন কিন্তু দুলোকে আলাদা আলাদা হয়।
এক্ষেত্রে আমরা করব অপশন সি, এটি যমজ সন্তান জন্মের জন্য সাহায্য করে। কি করে করতে পারবে? মা বাবার বৈশিষ্ট্য যমজ সন্তানের সঙ্গে কিসের সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। তাহলে 92 নাম্বার প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু সি করব। তাহলে বুঝতে পারছি যত আলোচনা করব আমাদের এগুলো কিন্তু ক্লিয়ার হবে। 94 নাম্বার প্রশ্ন, শিশুরা সেই পরিবেশে শিখতে পারে যেখানে, এটা ইউটেট মানে কি, উত্তরাখণ্ড টেট, হ্যাঁ 2015 সালের এপ্রিলে প্রশ্নটা পড়েছে, যেখানে তারা তাদের ব্যক্তি মানে অভিজ্ঞতা এবং অনুভূতিকে ভাগ করে, যেখানে তারা খেলার সুযোগ পায়, যেখানে তারা বন্ধু তৈরি করার সুযোগ পায় এবং যেখানে কঠোর শৃঙ্খলা আছে। অবশ্যই তোমরা যে অ্যান্সার দিয়েছো প্রত্যেকেই ঠিকই দিয়েছো এ। তার কারণ শুধু খেলার সুযোগ পেলেই বাচ্চা শিখবে এমনটা নয়, শুধু বন্ধুর সুযোগ পেলেই শিখবে এমনটাও কিন্তু নয়। এখানে তার অভিজ্ঞতা এবং অনুভূতি ভাগ করা। দেখো অভিজ্ঞতা মানে কি, নতুন জানছে, অনুভূতি ভাগ করা মানে একই রকম বন্ধু তৈরি করা, কথা শেয়ার করা, খেলা, সব বিষয়গুলো এর মধ্যে চলে আসে। তাহলে অবশ্যই 94 নাম্বার প্রশ্নের উত্তরে আমরা এ যাব, যেখানে তারা মানে শিশুরা তাদের অভিজ্ঞতা এবং অনুভূতিকে ভাগ করে নিতে পারে, বাচ্চা সেখানেই শিখবে। তোমরা প্রত্যেকেই মা বাবা হবে, আমার একটাই তোমাদেরকে বলা যে এই ধরনের যে পড়াগুলো পড়ছো বা জানছো বাচ্চাদের মধ্যে বলার চেষ্টা করবে। যে 92 নাম্বার প্রশ্নের উত্তর ডি বলছো তাকে আমি আবারও বললাম যে একটি শিশুর যে আচার আচরণ মা বাবার কাছ থেকে আসে, কিন্তু একটি মায়ের যমজ সন্তান হবে না সিঙ্গেল সন্তান হবে এটা মা বাবার বৈশিষ্ট্যের ওপর বিচার করা যায় না। এটা অ্যামাউন্ট মানে কাউন্টিং অফ স্পাম এবং জাইগটের ডিভিশন তার জন্য হয়, এক্ষেত্রে কোনো বংশগতির প্রভাব নেই। যদি এটুকু বোঝার চেষ্টা করো তাহলেই যাবে যে মা বাবার বৈশিষ্ট্য অনুযায়ী ছেলের বৈশিষ্ট্য হয়। দেখো আমি তোমাদেরকে অনেক সময় বলেছি, আগেও একটা গল্প বলেছিলাম যে একটি খুব সুন্দর রানী, ইউরোপের রানী ছিল, একটি সায়েন্টিস্টকে বিয়ে করছে, রানীটির মাথা একদম গোবেট এবং তার যে যাকে বিয়ে করতে সে একটি সায়েন্টিস্ট, কিন্তু সে খুব কালো রঙের দেখতে। তো তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন বিয়ে করছেন, তখন সে বলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবার যে বৌদ্ধিক ক্ষমতা শিশুদের মধ্যে সঞ্চালিত হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, সব সময় নয়। তো আমার সন্তানরা যদি আমার মতো সুন্দর এবং আমার স্বামীর মতো বুদ্ধিমান হয় তাহলে তো খুব ভালো, কিন্তু পরবর্তীকালে যখন তাকে এর তো উল্টাও হতে পারে, আপনার হাজবেন্ডের মতো কালো এবং আপনার মতো গোবের যদি হয়ে যায়। তো এক্ষেত্রে হাসির কথা যা বললাম যে আগ্রহ মনোভাব এগুলো অবশ্যই তোমার বংশগতি, তোমার মা বাবার কাছ থেকে আসে। এরপরে আমরা আসছি 57 নাম্বার প্রশ্ন। তাহলে অ্যানসারটা কি ডি হবে? অ্যানসারটা কেন ডি হবে? আমি বারে বারে বলছি কোন তত্ত্বটি ভুল। বংশগতির সঙ্গে তো স্যার আমি তো থাকে। খেয়াল করিনি, আমি বুঝতে পারিনি। বলছি এই যে আগ্রহ মনোভাব পছন্দ অপছন্দ ইন্টারাক্ট করছি স্যার, কিন্তু স্যার এটা তো স্যার স্টপ করে এই যে স্যার আচ্ছা আগ্রহ মনোভাব পছন্দ অপছন্দ এগুলো স্যার, কিন্তু স্যার এগুলো তো মানে মানে বংশগতির উপর নির্ভর করে স্যার। আরে বাবা প্রশ্নটা পড়ো না, কোন বক্তব্যটি ভুল কোনটা আমি আবারও ভুল তাই বলছি, বলেছে। আমি এটা 100 বার বলছি, পরীক্ষার প্রশ্ন পড়বে, নয় লিখা থাকে ভুল লিখা থাকে, আমরা এটা ভুলেই যাই শুধু। অবশ্যই ভালো করে প্রশ্ন পড়বে, বংশগতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল, রং অ্যান্সার চাইছে। মানে জমাই সন্তান সাহায্য করে কি বংশগতিতে? না, এটা তো ভুল লিখা আছে। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো আমি ভিডিওটা শেষে আবার বলবো। আমরা এগিয়ে যাই একটু। না স্যার ঠিক আছে। হ্যাঁ, WBP টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেটের 2015 সাল এই প্রশ্ন দুটো পড়েছিল। একটা যে প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে,
মানে আমাদের মধ্যে মানে আবেগ হোক বা উদ্বেগ হোক, এগুলো কখন সবচাইতে বেশি প্রকট ঘটে? দেখো, এ বলছে পরিবেশগত কারণে ঘটে, 2 শারীরবৃত্তীয় কারণে ঘটে, 3 এ এবং বি, সি হচ্ছে কোনোটি, মানে ডি হচ্ছে কোনোটিই নয়। আমি আবারও একটু বলতে চাই, ভাবো এটা শারীরবৃত্তীয় কারণ বলেছে। তোমার বড় হওয়া, ছোট হওয়া, তোমার আহ গায়ের রং ফর্সা হওয়া, তোমার দাঁত উঠা, দাঁত পড়া, এর সঙ্গে তোমার আবেগের কি সম্পর্ক? এখানে কি মানসিক কারণ দিয়েছে? এখানে পরিবেশ এবং মানসিক যদি দিত তাহলে এ এন্ড বি হতো। এখানে শুধুমাত্র পরিবেশগত কারণ। ভালো করে বোঝার চেষ্টা করো, প্রশ্ন পড়বে, অনেকের মধ্যে ধারণা আছে যেখানে এ বি ঝাঁপিয়ে পড়ো ওখানে। আমি আবার বলছি, যেখানে এ বি সেখানে ঝাঁপিয়ে পড়ো, এই জায়গা থেকে বেরিয়ে আসো। যারা পরীক্ষার প্রশ্ন করছে তোমাদেরকে কাটানোর জন্য প্রশ্ন করছে, এটা মাথায় রাখতে হবে। যেমন আগের প্রশ্নও ছিল ভুল, উত্তরও কিন্তু দিয়েছো স্যার ভুল। অনেক সময় দেখা যায় যে গলার স্বর পাল্টে যায়, তারপর বৃদ্ধি, তাহলে এটা কি দেখো, শারীরবৃত্তীয় কারণে শারীরবৃত্তীয় হয় না? কারণ মানে গলার এটা স্বর পাল্টা, দেখো তোমার আবেগের সঙ্গে সম্পর্ক কি? শারীরবৃত্তীয় কারণ, ধরো আমি আমার শারীরের কোনো বৃদ্ধি ঘটলো, তাতে আমার আবেগ সম্পর্কে কি ধারণা পরিবর্তন হবে? আবেগ মানুষের তৈরি হয় মানসিক অথবা পরিবেশগত। দেখবে কোনো একটা জায়গাতে পরিবেশ যদি শান্ত হয়, আমরা কিন্তু শান্ত হয়ে যাব। পরিবেশ উদ্বেগ, আমরা উদ্বেগ হ্যাঁ হয়ে যাব। স্যার এটা কিন্তু শারীরবৃত্তীয় কারণ কিভাবে আমাদের আবেগকে কন্ট্রোল করবে? ধরো আমার দাঁত পড়েছে একটা, আমার আবেগের কি কন্ট্রোল হবে? কোনো কন্ট্রোলই হবে না। আমি 1 ইঞ্চি বেড়েছি, আমার ওজন 2 কেজি বেড়েছে, আমার আবেগের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন নেই। আর 18 নম্বর প্রশ্ন আছে, শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়াটি হলো শারীরবৃত্তীয়, মনস্তাত্ত্বিক, মনোদৈহিক এবং জৈবিক। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা ডবলে ঝাঁপাও, ঠিক আছে, কারণ মানসিক ব্যাপারটা বিকাশের সঙ্গে সম্পর্কিত, শারীরবৃত্তীয়টা সেটা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, তাই না? তাহলে বিকাশে বৃদ্ধি থাকে, কিন্তু আবেগের ক্ষেত্রে বৃদ্ধির কোনো সম্পর্ক নাই। তাহলে হ্যাঁ, শিশুর বিকাশের ক্ষেত্রে তো সামগ্রিক হ্যাঁ অবশ্যই, বিকাশের ক্ষেত্রে সামগ্রিক, সেখানে বৃদ্ধি এবং বিকাশ সবই রয়েছে। তাহলে এক্ষেত্রে মানসিক এবং শারীরবৃত্তীয় দুটোই কাজ করবে, তাই এটাকে মনোদৈহিক দিয়েছে। মনস্তাত্ত্বিক মানে মনো, আর শারীরবৃত্তীয় মানে দৈহিক, এই দুটোকে দিয়ে সি করেছে। এই অপশনটা আমরা সিতে যাব। পরের প্রশ্ন হচ্ছে অ্যাডোলেসেন্স, এই যে টার্মটা, ঠিক আছে, গ্রিক শব্দ থেকে এসেছে। সেই গ্রিক শব্দটা কি? এটা 2013 প্রাইমারি টেটে পড়েছে। একটা হচ্ছে কি অ্যাডোলেসের, অ্যাডোলেসিন, অ্যাডোলেসেট, অ্যাডল্ট, এরকম 4টে অপশন আছে। এর মধ্যে কোন গ্রিক শব্দ থেকে এসেছে? দেখো, হ্যাঁ অনেকেই ঠিক অ্যান্সার দিচ্ছ, হ্যাঁ একদম ঠিক, এটা গ্রিক শব্দ অ্যাডোসেট থেকে এসছে, মানে অপশন নাম্বার এ তে আমরা যাব। পরবর্তী দেখো প্রশ্ন, 60 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে, বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা প্রত্যেকেই কম বেশি করেছে, ভ্রমণ প্রত্যাখ্যান, স্কুল থেকে পালানো, অনিদ্রা, আর প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি। দেখো ভালো করে পড়ো, বয়ঃসন্ধিকালের সমস্যা, এটা মাথায় রাখবো। তো ভ্রমণ প্রত্যাখ্যান কিন্তু মানে ভ্রম প্রত্যাখ্যান, এটা কিন্তু সেরকম ব্যাপারটা নয়। অনিদ্রা, এখানেও বিশেষ বিষয় নেই। হ্যাঁ অবশ্যই স্কুলের থেকে কিন্তু একটু বলেছিলাম, পিয়ার গ্রুপরা যা করবে আমাদের তাই করতে ইচ্ছা করায়, বন্ধু এ পালিয়ে গেছে, বন্ধু বি কে যেতে হবেই, আমাদের মধ্যে এটা প্রচুর আছে। এ এই ক্লাস করেনি মানে বিও ওই ক্লাস করবে না, এটাই ঘটে। তাহলে এক্ষেত্রে বয়ঃসন্ধিকালে স্কুল থেকে পালিয়ে যাওয়া, টিফিনের পরেই পালিয়ে যাওয়া, পেটের যন্ত্রণা, মাথা যন্ত্রণা, তারপরে আর্মপিটে রসুনকে টিপে রেখে নিজের টেম্পারেচার বাড়ি নিয়ে স্কুল থেকে স্যারকে বলে জ্বর হয়েছে পালিয়ে যাওয়া, ঠিক আছে, মনিটরকে ফুচকার লোভ দেখিয়ে পালিয়ে যাওয়া,
বিভিন্ন রকম ভাবে স্কুল থেকে পড়ানো একটা সমস্যা বয়স সন্ধিকালে। থ্যাংক ইউ, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।